সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মালয়েশিয়া থেকে ইসরায়েলি নাগরিক বহিষ্কার করার ঘটনায় আমেরিকা এবং মালয়েশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডাকা হয়েছে, তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রশ্নের মুখে কড়া জবাব দিয়েছেন ইসরায়েলি রাষ্ট্রদূত। এদিকে ভারতে যে শিক্ষা সংস্কার এবং ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, সেই আন্দোলন তো থামেনি, বরং আরও জোরদারের আশঙ্কা তৈরি হয়েছে। মনে হচ্ছে আন্দোলন এক দফার দিকে যেতে পারে। এদিকে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। এ নিয়ে নানান রকমের কথা আছে। এবি পার্টি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। এছাড়া বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে এখন এশিয়ার জাহাজগুলোকে লোহিত সাগর হয়ে সুয়েজ খাল থেকে ভূমধ্যসাগর সাগর দিয়ে আটলান্টিক উপকূল হয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল হয়ে ভারত মহাসাগর হয়ে তারপরে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে হবে। তার মানে যেখানে ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার প্রশ্ন ছিল, এখন ২৫,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল গন্তব্যে পৌঁছাতে হবে। তাহলে এশিয়ার তেলের বাজার এবং অর্থনীতি কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার আলোচনা। আমি আশা করি আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। প্রথম আলোচনা ছিল মালয়েশিয়ার ঘটনা। মালয়েশিয়ায় একজন ইসরায়েলি আমেরিকান নাগরিক, তাকে খুঁজে পেয়েছে মালয়েশিয়ার পুলিশ। তারপরে তাকে বহিষ্কার করেছে। তদন্ত করে দেখে যে তার অরিজিন বা সে ইসরায়েলেরও নাগরিক, তাকে মালয়েশিয়া থেকে বহিষ্কার করেছে। এবং মালয়েশিয়া সরকার কিন্তু আগেই ঘোষণা করেছে যে মালয়েশিয়ায় যে সমস্ত ইসরায়েলি নাগরিককে পাওয়া যাবে তাদেরকে বহিষ্কার করা হবে। এই যে মালয়েশিয়া থেকে ইসরায়েলি আমেরিকান নাগরিককে বহিষ্কার করা হলো, এরপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা, সেই দপ্তর আমেরিকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শাহরুল ইকরাম ইয়াকুব তাকে তলব করে। তলব করা মানে কি আপনারা বুঝতে পারছেন। আমেরিকা যেহেতু বিশ্বের এখনও ১ নম্বর শক্তি বলে তারা নিজেদেরকে দাবি করে, সেক্ষেত্রে মালয়েশিয়ার মতো একটা দেশ, এশিয়ার দেশ, সেই দেশের রাষ্ট্রদূতকে ডেকে তো নিশ্চয়ই খুব চা কফির আপ্যায়ন করে খুবই বিনয়ের সাথে আমেরিকা জিজ্ঞেস করেছে, ব্যাপারটা তো এমন নয়। সেখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে নিশ্চয়ই মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে কৈফিয়ত তলব করেছে, কেন তুমি মার্কিন নাগরিক তাকে বহিষ্কার করলে। তখন মালয়েশিয়ার যে রাষ্ট্রদূত শাহরুল ইকরাম ইয়াকুব, এই শাহরুল একদম কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার করে বলেছেন যে মালয়েশিয়া নিজের নীতিতে অটল আছে। মালয়েশিয়া ইসরায়েলকে বৈধ কোনো রাষ্ট্র বলে মনে করে না, এবং এই যে ইহুদিবাদী যে সরকার তাকেও বৈধ মনে করে না। অতএব ওই দেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় যাবে এটা মালয়েশিয়া চায় না, পছন্দ করে না, যেতে পারে না। মালয়েশিয়ার সাথে যেহেতু ইসরায়েলের কোনো সম্পর্ক নেই, অতএব ইসরায়েলের কোনো নাগরিক মালয়েশিয়ায় যেতে পারবে না, থাকতে পারবে না। এটা আমাদের আজকের হঠাৎ করে নতুন কোনো নীতি না, এটা আমরা শুরু থেকে এইভাবে এই নীতি অনুসরণ করে আসছি এবং এই নীতিতে মালয়েশিয়া বহাল আছে, এটাই বহাল থাকবে। অতএব ইসরায়েলের যে নাগরিককে বহিষ্কার করা হয়েছে সে মার্কিন ইসরায়েলি নাগরিক নাকি ইসরায়েল মার্কিন নাগরিক এটা কিছু আসে যায় না। সে যেহেতু ইসরায়েলের নাগরিক, অতএব তাকে বহিষ্কার করা হয়েছে। শুধু তাই না, এই ধরনের যত ইসরায়েলি নাগরিক মালয়েশিয়ায় থাকবে তাদেরকে অনতিবিলম্বে মালয়েশিয়া ছাড়তে হবে, তা না হলে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ডিপোর্ট করা হবে, অর্থাৎ বহিষ্কার করা হবে। এই ঘটনার পর আমেরিকান কংগ্রেসের অর্থাৎ মার্কিন কংগ্রেসের ৮ জন সদস্য মার্কিন পররাষ্ট্র দপ্তর বা মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে মালয়েশিয়া যে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়ির কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের সাথে অর্থাৎ মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা হোক। তার মানে ও সম্পর্ক প্রয়োজনে ভেঙে দাও, বাদ দাও। মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক লেনদেন বন্ধ এবং তার সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষার দরকার নেই। শুধু তাই না, মালয়েশিয়ার সাথে আমেরিকার একটা চুক্তি আছে, যে চুক্তির আওতায়
মালয়েশিয়ার সামরিক বাহিনীর লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই চুক্তিও বাতিল করে দিতে বলেছে, যে এর অধীনে আমেরিকার পয়সা খরচ করে মালয়েশিয়ার সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতি কিন্তু আমেরিকা এবং মালয়েশিয়ার ভিতরে যথেষ্ট উত্তেজনাপূর্ণ এবং সংকটাপন্ন হয়েছে। এইরকম পরিস্থিতির ভেতরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি বিবৃতি দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন, তিনিও পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে কোনো মতেই আমেরিকার কাছে মালয়েশিয়া নত স্বীকার করবে না এবং কোনো চাপের মুখে মালয়েশিয়া তার অবস্থান বদলাবে না। যে ইসরায়েলের ব্যাপারে মালয়েশিয়ার সরকার দীর্ঘদিন ধরে এই যে নীতি অনুসরণ করে আসছে যে কোনো মতেই মালয়েশিয়া ইসরায়েলের সাথে সম্পর্ক করবে না এবং ইসরায়েলের সরকারকে বা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না, সেই নীতি থেকে আমরা সরে আসবো না, এটা হতে পারে না। তিনি বলেছেন তার জন্য যদি আমেরিকা মালয়েশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে বা যা করে করুক, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন হবে না। আনোয়ার ইব্রাহিম আরও বলেছেন যে মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশ করতে দেয়া হবে না, এই যে নিষেধাজ্ঞা, এই ব্যাপারে মালয়েশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হবে না। একই সাথে তিনি বলেছেন বিদেশি কোনো সরকারের চাপ মালয়েশিয়ার এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি মালয়েশিয়ার যে সমর্থন, যে দৃষ্টিভঙ্গি, এটা ছিল, আছে এবং থাকবে, এর কোনো ব্যত্যয় হবে না। আনোয়ার ইব্রাহিম আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ফিলিস্তিন বা ইসরায়েলের ব্যাপারে মালয়েশিয়া যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, এই যে অবস্থানগুলো নিয়েছে, এটা তো এমনি এমনি নেয়নি। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে নিপীড়ন, হত্যাযজ্ঞ, নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখলদারিত্বের যে নীতি ইসরায়েল অনুসরণ করে এসেছে, এই সমস্ত দেখেই মালয়েশিয়া ফিলিস্তিনিদের ব্যাপারে এবং ইসরায়েলের ব্যাপারে এই নীতি অনুসরণ করে। এটা হঠাৎ করে আসমান থেকে পড়া কোনো বিষয় নয়। সুপ্রিয় দর্শক, এই যে মালয়েশিয়া এবং আমেরিকার মধ্যকার যে সমস্ত কথাবার্তা, বাকবিতণ্ডা বা উত্তেজনা টানা পড়েন, আমার কাছে মনে হচ্ছে বিষয়টা আরও খানিকটা দূর গড়াতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্পের মূল মিশন হচ্ছে ইসরায়েলের স্বার্থ রক্ষা করা। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প হয়তো মালয়েশিয়ার ব্যাপারে নতুন করে কোনো বক্তব্য দিতে পারেন এবং সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করলেও করতে পারে। জাস্ট এখন অপেক্ষা করার ব্যাপার, আসলে আমেরিকা মালয়েশিয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করে কিনা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কিনা, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু ভারতের বিষয়ে কথা বলি। ভারতে আমরা সবাই জানি যে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন চলছে এবং এই আন্দোলন ককরোচ জনতা পার্টি, অর্থাৎ বলা যায় যে অনেকটা যুব সমাজের একটা আন্দোলন, সামাজিক আন্দোলন, ডিজিটাল আন্দোলন। কিন্তু এই আন্দোলন এখন ভারতব্যাপী ছড়িয়ে পড়েছে। গতকাল যে কর্মসূচি ঘোষণা করেছিল, আজকে সারা ভারতে আন্দোলনের পক্ষে বিভিন্ন রকম মিছিল, মিটিং, সমাবেশ হবে। সরকারের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রকম কর্মসূচি পালিত হবে। মোটামুটি প্রায় ভারতের বেশিরভাগ প্রদেশে, বহু জায়গায়, বহু জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গেও এই আলোচনা শুরু হয়েছে, এই কর্মসূচি পালিত হয়েছে কোথাও কোথাও। কোনো কোনো ইউনিভার্সিটিতে বড় রকমের আন্দোলন সমাবেশ হয়েছে। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিও এই আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছেন। এছাড়া মূল কংগ্রেস, তারা তো সমর্থন দিয়েছেই। তারপরে ভারতের যে বামপন্থী আন্দোলন সিপিআই ব্র্যাকেটে যেটা এম, সিপিআইএম যেটা, তারা সমর্থন দিয়েছে। এছাড়া বিভিন্ন প্রাদেশিক বা লোকাল সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পর্যায়ের সংগঠন এই আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। সেক্ষেত্রে মোদী সরকার অ্যাকচুয়ালি খুব বড় রকমের বিপদে পড়েছে। এর ভিতরে ডেভেলপমেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে মোদী সরকার একটা বিষয় মেনে নিয়েছে, কতগুলো ঘোষণাও দিয়েছে যে দ্রুত তদন্ত করা হবে, 3 মাসের ভিতরে তদন্ত শেষ করা হবে এবং যারা এর সাথে জড়িত তাদের 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা সম্ভবত জরিমানা করা হবে। এরপরে এই যে প্রশ্নপত্রে ফাঁসের ঘটনায় যারা আত্মহত্যা করেছে, সেই সমস্ত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরে এই আন্দোলনে যারা আটক হয়েছে তাদেরকে ছেড়ে দেবে। এই সমস্ত কতগুলো ঘোষণা দিয়েছে, কিন্তু আসল জায়গায় মোদী সরকার ঘোষণা দেয়নি
এবং সেই জায়গা থেকে ককরোচ আন্দোলন কিন্তু সরেওনি। তারা বলছে যে আমাদের এই মুহূর্তে প্রধান দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কিন্তু সরকার বলছে যে আমরা শিক্ষামন্ত্রীকে বহিষ্কার করতে পারি, সে পদত্যাগ করতে পারে, এটা খুব সহজ। কিন্তু পদত্যাগ করলে তো সমস্যার সমাধান হবে না। এবং ভেতরের মূল কথা হচ্ছে যে মূলত মন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে সরকারের পরাজয় হিসেবে দেখছে সরকার। এই আন্দোলনে সরকারের পরাজয় হচ্ছে এইভাবে দেখছে সরকার। সে কারণে তারা মন্ত্রীকে সেফ রেখে, অর্থাৎ মন্ত্রীকে ক্ষমতায় রেখেই আন্দোলন মোকাবেলার চেষ্টা করছে এবং আগামীকাল দুপুর পর্যন্ত সময় নিয়েছে। কিন্তু সর্বশেষ খবর যেটা, ভেতরের খবর যেটা, সেটা হচ্ছে সরকার ভেতরে অন্য কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করবে। হয়তো আন্দোলনে কাউকে পক্ষে আনার চেষ্টা করবে, চাপ দেবে, ভয়ভীতি দেখাবে, অথবা বোঝানোর চেষ্টা করবে। কিন্তু মন্ত্রীকে সেভ করার চেষ্টা করছে। মন্ত্রীর প্রতি সরকারের সমর্থন আছে, তার মানে মন্ত্রীকে পদত্যাগ করতে দিচ্ছে না, মন্ত্রীকে বহিষ্কার করছে না। তাহলে আন্দোলন থামবেও না। আন্দোলনের যে প্রধান অভিজিৎ দীপকে, তার পক্ষ থেকে বা আন্দোলনের যে সমস্ত আরও নেতা আছে তাদের পক্ষ থেকে এরকমই ঘোষণা যে সরকার যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগের ব্যবস্থা না করে তাহলে আমাদের প্রধান দাবি পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে হয়তো আমাদের ফার্দার বড় কর্মসূচিতে, কঠোর কর্মসূচিতে যেতে হবে। হয়তো তখন এক দফার আন্দোলন বা সরকার পতনের আন্দোলনের ডাক আমাদের দিতে হতে পারে। এগুলো ভেতরের কথা। এদিকে আপনারা মনে হয় এরই মধ্যে শুনেছেন বলিউডের নায়ক সালমান খান একদিন আগে এই আন্দোলনের পক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন। পরে গত রাতে তিনি এই আন্দোলন বন্ধ করে আন্দোলনকারীদেরকে ঘরে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপরে কিন্তু তিনি সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ট্রলের শিকার হয়েছেন, ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাকে নিয়ে হাসাহাসি, নিন্দা, সমালোচনা, নানান কথা চলছে। সেক্ষেত্রে ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই আন্দোলন খুব সহজে মীমাংসা হয়ে যাচ্ছে, এটা ভাবার অ্যাকচুয়ালি কোনো কারণ আমি দেখছি না। সুপ্রিয় দর্শক, এবার আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে বলি। বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, আমরা সবাই জানি আওয়ামী লীগের সময় প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছিল এবং সে সময় বা তার পরবর্তীতে আওয়ামী লীগের সরকারের পতনের পর নানাভাবে এই কথা এসেছে ঘুরে ফিরে যে এই শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার অত্যন্ত অনুগত হওয়ার কারণে আগে আওয়ামী লীগের লোক হিসেবে খুব বিগ ফিগার না থাকলেও অত্যন্ত অনেক বেশি অনুগত থাকার কারণে তাকে, অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর, তার সরকারের পতনের পর এখন শাহাবুদ্দিন চুপ্পুর কিন্তু পদত্যাগ, তার ক্ষমতা ছাড়া, তাকে আটক করা, তার বিরুদ্ধে আন্দোলন, অনেক কিছু কথা এসেছে, অনেক কথা হয়েছে, কিন্তু তিনি পদত্যাগ করেননি। এবং তার ব্যাপারে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল একটু নমনীয় ছিল। তাদের যুক্তি ছিল এই যে শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট যদি সরে যায় তাহলে দেশে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, যেটা বড় রকমের একটা সংকট তৈরি করে দিতে পারে, রাজনৈতিক সংকট তৈরি হবে। সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট থাকুক, নির্বাচনটা হোক, সংসদ গঠন করা হোক, সরকার হোক, এরপরে আস্তে আস্তে এদিকে যাওয়া যাবে। আমার মনে হয় যে বিএনপি তাদের সেই কৌশল, সেই নীতিরই বাস্তবায়ন করলো। সরকার গঠনের 5 মাসের মাথায় এসে শাহাবুদ্দিন চুপ্পু অসুস্থতার বক্তব্য দিয়ে, অসুস্থতার কথা বলে আজকে 24শে জুলাই দুপুরের পরই পদত্যাগ করেছেন। এবং এখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, তিনি প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক কারণেই, যেহেতু তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন, স্পিকারের অবর্তমানে তিনি প্রেসিডেন্ট হিসেবে বা স্পিকারের শূন্যতায় তিনি প্রেসিডেন্ট হিসেবে এখন বাংলাদেশের দায়িত্ব পালন করছেন। আগামী 90 দিনের ভিতরে প্রেসিডেন্ট নির্বাচন কমপ্লিট করতে হবে। এখানে বিএনপি, জামাত বা আরও রাজনৈতিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হবে। জাতীয় সংসদে ভোটাভুটি হবে। জাতীয় সংসদে ভোটাভুটি যে দল বেশি ভোট পাবে, যে প্রার্থী, যে দল সমর্থিত বা যে দল মনোনীত প্রার্থী বেশি ভোট পাবে, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন এই জায়গায় কে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট, কে বিএনপির প্রার্থী হবেন, কে জামাতের বা জামাত এনসিপি বা 11 দলীয় জোটের, এগুলো একটু সময় লাগবে অপেক্ষায়।
অনেক আলোচনা আছে, আমি আর সেই আলোচনায় যাচ্ছি না। তবে নতুন নতুন অনেক মুখই দেখা যেতে পারে, অনেক মুখ নিয়েই আলোচনা হতে পারে। ফাইনালি কি হয় সেটা একটা দেখার ব্যাপার। শেষমেশ এই প্রসঙ্গে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল, সেই আলাপ আলোচনার আজকে অবসান ঘটল। এখন এবি পার্টি দাবি করেছে, বা আরও কেউ কেউ হয়তো দাবি করে থাকতে পারে, যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। বিএনপি কি সেই দিকে যাবে? সরকার কি সেই পদক্ষেপ নেবে নাকি নেবে না? এবং এই ধরনের পদক্ষেপ নিতে গেলে রাষ্ট্রে বা দেশের ভিতরে আরও কোনো ক্রাইসিস তৈরি হতে পারে কিনা, এ সমস্ত অনেক বিষয় বিবেচনার ব্যাপার আছে। এগুলো বিচার বিবেচনা করেই হয়তো সরকার একটা সিদ্ধান্ত নেবে। দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়, আমরা সবই দেখতে পারবো দু একদিনের ভেতরেই। তবে এইরকম একটা আলোচনা ছিল যে শাহাবুদ্দিন চুপ্পুকে এবং তার পরিবারের সদস্যদের কাউকেই দেশ ত্যাগের অনুমতি দেবে না সরকার। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সরকার বেশ কড়া পদক্ষেপ নেবে, এমনটা ধারণা করার যথেষ্ট কারণ আছে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ যে প্রসঙ্গটা সেটা হচ্ছে লোহিত সাগর বাবাল বান্দে প্রণালী। এই জায়গা থেকে লোহিত সাগর অর্থাৎ সৌদি আরবের তেল নিয়ে লোহিত সাগর থেকে বাবাল বান্দে প্রণালী পার হয়ে ভারত মহাসাগর হয়ে এশিয়ার দেশগুলো, ভারতে, পাকিস্তানে বা বঙ্গোপসাগর পেরিয়ে বাংলাদেশে বা মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, এই সমস্ত জায়গায়, ফিলিপাইন, থাইল্যান্ড, মিয়ানমার, এই সমস্ত জায়গায় কিভাবে তেল যাবে সেটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কারণ ইয়েমেনের হুতি সমর্থিত সরকার বা তাদের বাহিনী বাবাল বান্দে প্রণালী দিয়ে সৌদি আরবের তেল পাস হতে দেবে না বলে অবরোধ আরোপ করেছে। তারা বলেছে এই বাবাল বান্দে প্রণালী দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ বা সৌদি আরব থেকে তেল বা কোনো সম্পদ বা কোনো প্রোডাক্ট পণ্য নিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না, কোনো জাহাজ ঢুকতেও পারবে না সৌদি বন্দরের দিকে, আবার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে কোনো জাহাজ বেরও হতে পারবে না এই বাবাল বান্দে প্রণালী ব্যবহার করে। এইরকম একটা প্রেক্ষাপটে এখন নতুন করে সিদ্ধান্ত হচ্ছে যে এশিয়ার অনেক দেশ বাবাল বান্দে প্রণালী দিয়ে না এসে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে সোজা পশ্চিম দিকে লোহিত সাগর পার হয়ে সুয়েজ খাল পার হয়ে মিশরের, তারপরে আপনার ভূমধ্যসাগর পেরিয়ে আটলান্টিক দিয়ে আফ্রিকা, পশ্চিম আফ্রিকা ঘুরে দক্ষিণ আফ্রিকার উপকূল দিয়ে, একেবারে দক্ষিণ আফ্রিকার উপকূল দিয়ে আস্তে আস্তে, ওটাও তখনও কিন্তু আটলান্টিক মহাসাগর, তারপরে ভারত মহাসাগরের দিকে আসবে। ভারত মহাসাগর থেকে এইবার কোনোটা মালদ্বীপ, শ্রীলঙ্কার দিকে যাবে, কোনোটা মালাক্কা প্রণালী হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দিকে যাবে। থাইল্যান্ডে মালাক্কা প্রণালী দিয়ে থাইল্যান্ডে যাওয়ার প্রশ্ন নেই। ভারত মহাসাগর থেকে মিয়ানমার, থাইল্যান্ড, বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশ, এই সমস্ত দিকে আসবে। ভারত, পাকিস্তান ওদিকে যাবে। এই জায়গায় বড় জটিলতা যে কারণে আমি এই আলোচনাটা মেইনলি আনলাম সেটা হচ্ছে বাবাল বান্দে প্রণালী দিয়ে যদি আমরা মালাক্কা একটা ডেস্টিনেশন গন্তব্য ধরি, মালাক্কা প্রণালীর দিক থেকে পার হয়ে চীনের বেশিরভাগ জাহাজ চীনে যায় এবং চীন, জাপান, কোরিয়া ওদিকে যায়। অনেক তেলের প্রয়োজন, তাইওয়ান, ফিলিপাইন, অনেক তেলের প্রয়োজন। মালাক্কা প্রণালী যদি একটা সেন্টার পয়েন্ট ধরি তাহলে মালাক্কা প্রণালী, বাবাল বান্দে থেকে মালাক্কা প্রণালী, এইটা হলো আপনার 4,500 কিলোমিটার পথ। আর মালাক্কা প্রণালী থেকে যদি লোহিত সাগর, সুয়েজ খাল, ভূমধ্যসাগর, আটলান্টিক, দক্ষিণ আফ্রিকা ঘুরে ভারত মহাসাগর এসে মালাক্কা প্রণালীতে যেতে হয়, তখন 25,000 কিলোমিটার, কোথায় 4,500 আর কোথায় 25,000 কিলোমিটার পথ। এত পথ বেশি ঘুরে আসতে হবে। এবং বাবাল বান্দে প্রণালী দিয়ে যদি আপনার মালাক্কা প্রণালীতে যেতে কথার কথা 10 দিন লাগে, তাইলে এখানে অন্তত অনেক বেশি, প্রায় 50-60 দিন লাগবে ঘুরে আসতে। তার জ্বালানি খরচ, জাহাজের যারা নাবিক তাদের থাকা খাওয়া জীবনযাপনের খরচ, এবং যে জাহাজ হয়তো 3 বার তেল নিতে পারতো এখান থেকে, সেই জাহাজকে এখন 1 বার বা 2 বার। তার মানে সাপ্লাই ডিমান্ড এর অনেক কিছুই ভেঙে চুরে যাবে। জাহাজে তেল পরিবহনের খরচ বেড়ে যাওয়ার কারণে তেলের দাম এমনি
জাহাজে তেল পরিবহনের খরচ বেড়ে যাওয়ার কারণে তেলের দাম আরও বাড়বে। এমনিই তো বাব আল মানদেব প্রণালী এবং হরমুজ বন্ধ হওয়ার কারণে তেলের দাম বেড়েছে, আর এত দূরবর্তী পথ ঘুরে আসার কারণে আরও বেশি খরচ বাড়বে। সেক্ষেত্রে আমরা বাংলাদেশও এই সংকটের ভেতরে পড়ব। আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ এই সংকটে পড়তে যাচ্ছে। এই জায়গা থেকে উত্তরণের সবচেয়ে সহজ পথ হচ্ছে কূটনৈতিক উদ্যোগ নেওয়া। সৌদি আরব, ইয়েমেন, পাকিস্তান, তুরস্ক, চীন এই সমস্ত দেশকে এক জায়গায় নিয়ে আলাপ আলোচনা করে এর একটা সমাধানের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আমি আবারও বলি, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিতেই পারে, কূটনৈতিক উদ্যোগ। পাকিস্তান যেমন ইরাক, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ নিয়ে একটা সম্মানজনক আসনে গিয়েছিল, বাব আল মানদেব প্রণালীর সংকটকে ঘিরে সৌদি আরব, ইয়েমেনের ভেতরে যে সংকট তৈরি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়ে একটা এরকম সম্মানজনক পজিশনে যেতে পারে। এটা অসম্ভব কোনো কারণই না। সেক্ষেত্রে আমি একান্তই আহ্বান জানাবো বাংলাদেশ সরকারের প্রতি যে এইরকম একটা উদ্যোগ নেওয়া হোক, সংকটেরও সমাধান হবে। আমরাও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিশ্ব অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে আমরা একটা সম্মানজনক অবস্থানে থাকব। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। অনেকগুলো বিষয় আমি তুলে ধরলাম আপনাদের কাছে। এর ভিতরে আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া এবং আমেরিকার ভেতরে যে ইসরায়েলি নাগরিক বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে যে সংকট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কি মনে হয় এই সংকট আরও গভীর হবে এবং আমেরিকা, মালয়েশিয়া খানিকটা মুখোমুখি অবস্থানে চলে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।